আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি অর্থাৎ করোনা মহামারীর শুরু হতে আজ পর্যন্ত যে কয়বার তোমাদের জন্য অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি, আজকে তার মধ্যে 389 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের 389 নম্বর ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল আমার আন্তরিক অভিবাদন, ধন্যবাদ, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যারা আমার সাথে এখন সংযুক্ত আছো তারা শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকবে। আর আজকের টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আজকের টপিকসটা হচ্ছে দা ব্রগলির তরঙ্গ কণা দ্বৈততা বা দা ব্রগলির বস্তু তরঙ্গ বা গুচ্ছবেগ। ঠিক আছে, এই টপিকসগুলি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ টার্মস। দেখো প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা 21 সালের বেস আসো, হয়তো তোমাদের মনে হবে যে এই টপিকসগুলি তোমাদের পরীক্ষায় নেই, অর্থাৎ শর্ট সিলেবাসে নেই, সেই জন্য তোমাদের এটা পড়তে হবে না। কিন্তু এই টপিকসগুলি ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই হয়তো তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের আশা করি উপকার হবে। আর প্রিয় শিক্ষার্থী, যারা আমার সাথে সংযুক্ত আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব ক্লাসের লিঙ্কটা তোমরা তোমাদের প্রত্যেকের ওয়ালে শেয়ার করে দাও, কারণ প্রত্যেকের ওয়ালে শেয়ার করে দিলে তোমাদের সাথে সংযুক্ত থাকা তোমাদের বন্ধুরাও এই ক্লাসটা দেখার সুযোগ পাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি শুধুমাত্র তোমাদের সমস্যার কথা চিন্তা করি বারবার অনলাইন ক্লাসে আসি। অন্যদের মতো আমি না আসলেও আমার কোনো সমস্যা হতো না। আমি সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য, শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার জন্য। আমার কারণে যদি কোনো একজন শিক্ষার্থীর সামান্য পরিমাণ উপকার হয়, তাহলে আমি তখন আমার জীবনটাকে সফল এবং সার্থক মনে করার চেষ্টা করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের শিরোনাম ছিল দা ব্রগলির তরঙ্গ কণা দ্বৈত তত্ত্ব। তরঙ্গ কণা দ্বৈত তত্ত্ব। দেখো প্রিয় শিক্ষার্থী, 19 শতাব্দীর আগ পর্যন্ত পদার্থবিজ্ঞানের যে সময়কালটা ছিল, অর্থাৎ পদার্থবিজ্ঞানকে আখ্যায়িত করা হতো চিরায়ত বলবিদ্যার পদার্থবিজ্ঞান। চিরায়ত বলবিদ্যার পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞান। অর্থাৎ এই সময়ে যে পদার্থবিজ্ঞানের সম্প্রসারণ ঘটেছিল, পদার্থবিজ্ঞানের বিস্তার লাভ করছিল, সেটা কিন্তু নিউটন বা গ্যালিলিওর হাত ধরেই সবচেয়ে বেশি কি হয়েছিল, সম্প্রসারণ বা বিস্তার লাভ করছিল। তাই এই সময়কে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের পূর্বকালকে চিরায়ত বলবিদ্যা বা চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটন গ্যালিলিওর পদার্থবিজ্ঞানের সময়কাল বলা হয়। ঠিক আছে, ওই সময়ে আলো বিজ্ঞানীরা শুধুমাত্র তরঙ্গ তত্ত্বটাই কি করছিলেন, উদ্ভাবন করতে পেরেছিলেন। তখনও পর্যন্ত আলো যে একটা কণা তত্ত্ব রয়েছে, ফোটন বা গুচ্ছ গুচ্ছ আকারে আলো কি হতে পারে, প্যাকেট আকারে আসতে পারে, সেই জিনিসটা তখনও পর্যন্ত তাদের কি ছিল না, জানা ছিল না। যার কারণে শুধুমাত্র তরঙ্গ তত্ত্বের উপর ভিত্তি করে অন্যান্য টার্মসগুলি কি করা হতো, আলোচনা করা হতো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে 19 শতাব্দীর আগ পর্যন্ত বিজ্ঞানীরা বড় বড় বস্তু বা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন বা বড় বড় বস্তুর ঘটনাবলী নিয়ে কি করতেন, আলোচনা করতেন। ঠিক আছে, স্থূল বস্তু সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেছিলেন চিরায়ত বলবিদ্যা বা চিরায়ত পদার্থবিজ্ঞান। কিন্তু এছাড়াও পরবর্তীতে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান আসার পরে ছোট ছোট কণা বা ছোট ছোট বস্তু যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা অণু, পরমাণু, এই জাতীয় অসংখ্য কণা বা নিউক্লিয়াস সম্পর্কিত ঘটনাবলী এই চিরায়ত বলবিদ্যা বা চিরায়ত পদার্থবিজ্ঞানের মাধ্যমে কি করা যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। যার কারণে নতুন কোন তত্ত্বের বা নতুন কোন পদার্থবিজ্ঞানের উদ্ভবের কি পড়ে, প্রয়োজন পড়ে। যেমন আমরা দেখছিলাম আলো এক ধরনের তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো এক ধরনের কি তরঙ্গ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু চিরায়ত বলবিজ্ঞানের দ্বারা, চিরায়ত পদার্থবিজ্ঞানের দ্বারা আলো যে এক ধরনের তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেটা কিন্তু কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। শুধুমাত্র তরঙ্গ প্রকৃতির সাহায্যে
ব্যতিসার, অপবর্তন, সমাবর্তন ঘটনাবলীর সফল ব্যাখ্যা করা গেছে। শুধুমাত্র তরঙ্গ প্রকৃতির সাহায্যে, অর্থাৎ 1900 শতাব্দীর আগে যে তরঙ্গ তত্ত্বটা আবিষ্কার হয়েছিল, সেই তরঙ্গ তত্ত্ব বা তরঙ্গ প্রকৃতির সাহায্যে ব্যতিসার, অপবর্তন, সমাবর্তন ঘটনাবলীর সফল ব্যাখ্যা করা গেলেও আলো তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলো থেকে যে অর্থাৎ কোনো বস্তুর উপর আলো আপতিত হলে যে সেখান থেকে আলোক তড়িৎ ক্রিয়া নিঃসরণ ঘটে, সেই ঘটনাটা কিন্তু তরঙ্গ তত্ত্বের সাহায্যে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। বা কোয়ান্টাম ক্রিয়া কি জিনিস সেটাও কিন্তু তরঙ্গ তত্ত্বের সাহায্যে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। এই যে আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কোয়ান্টাম ক্রিয়ার মতো ঘটনাগুলি ব্যাখ্যা করার জন্য নতুন কোন তত্ত্বের প্রয়োজন পড়ে। এই নতুন তত্ত্ব নিয়ে এসেছিলেন কিন্তু 1900 শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। এই বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের মাধ্যমে কোয়ান্টাম ক্রিয়া এবং আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়া সম্পর্কিত ঘটনাবলী সফলভাবে বা সন্তোষভাবে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পেরেছিলেন। দেখো, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বে মতামত দিয়েছিলেন আলো বা বিকিরণের দুটি প্রকৃতি রয়েছে। একটি হচ্ছে কণা প্রকৃতি আর একটা হচ্ছে তরঙ্গ প্রকৃতি। আলো বা বিকিরণের কয়টি প্রকৃতি রয়েছে? দুইটি প্রকৃতি রয়েছে। একটা হচ্ছে তরঙ্গ বিকৃতি, একটা হচ্ছে তরঙ্গ প্রকৃতি, আর একটা হচ্ছে কি কণা প্রকৃতি। অর্থাৎ আলো তরঙ্গাকারও থাকতে পারে, আবার কণা আকারও থাকতে পারে। আলো তরঙ্গাকার থাকতে পারে এবং কি আকারে থাকতে পারে, কণা আকারে থাকতে পারে। কে বলেছিলেন? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কিসে? তার কোয়ান্টাম তত্ত্বে। পরবর্তীতে 1924 সালে এসে বিজ্ঞানী লুইস দা ব্রগলি ওই কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রস্তাব করেন যে পদার্থ যা অণু পরমাণু দ্বারা গঠিত। বিজ্ঞানী লুইস দা ব্রগলি 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের মতামতের উপর ভিত্তি করে তিনি প্রস্তাব করে বসেন যে কি প্রস্তাব করছিলেন? তিনি প্রস্তাব করছেন যে আলোর যেমন কি রয়েছে, দ্বৈত প্রকৃতি রয়েছে, পদার্থ যা অণু পরমাণু ইলেকট্রন, প্রোটন ইত্যাদি বিভিন্ন কণার সমন্বয়ে গঠিত, সেগুলো বিশেষ পরিস্থিতিতে দ্বৈত প্রকৃতি নিয়ে কি করে, আচরণ করে। দ্বৈত পরিস্থিতিতে তরঙ্গ নিয়ে কি করতে পারে, আচরণ করতে পারে। তরঙ্গ বা কণা নিয়ে আচরণ করতে পারে। আমি আবার কথাটা বলতেছি, 1924 সালে বিজ্ঞানী লুইস দা ব্রগলি প্রস্তাব করে বসেন যে আলোর যেমন দ্বৈত প্রকৃতি রয়েছে, সেই দ্বৈত প্রকৃতিটা কি ছিল? তরঙ্গ প্রকৃতি এবং কণা প্রকৃতি। ঠিক একইভাবে পদার্থ যা অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি কণার সমন্বয়ে গঠিত, এই বস্তুগুলো বিশেষ পরিস্থিতিতে কণার সাথে সাথে তরঙ্গের নিয়েও কি করতে পারে, তরঙ্গের নিয়েও আচরণ করতে পারে। আলোকের ন্যায় পদার্থেরও দ্বৈত প্রকৃতি রয়েছে। আলো যেমন কণা বা তরঙ্গ আকারে থাকতে পারে, পদার্থও ঠিক তেমনি কণা বা কি করতে পারে, তরঙ্গ আকারে থাকতে পারে। বিজ্ঞানী লুইস দা ব্রগলি মনে করছেন যে প্রত্যেকটি চলমান বস্তুর সাথে একটি করে কি থাকে, তরঙ্গ জড়িত থাকে। একটি করে কি জড়িত থাকে, তরঙ্গ জড়িত থাকে। অর্থাৎ কোনো একটি বস্তু যদি চলমান অবস্থায় থাকে, সেই বস্তুটার মধ্যে অবশ্যই কি থাকবে, কণা প্রকৃতি বিদ্যমান থাকবে। কারণ আমরা জানি যে কোনো একটি বস্তু অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, ঠিক আছে। ওই কণা বা বস্তুটা যদি গতিশীল অবস্থায় থাকে, তবে সেই কণা বা বস্তুর সাথে অবশ্যই একটি কি থাকবে, তরঙ্গ যুক্ত থাকবে। এবং বিজ্ঞানী দা ব্রগলি সেই তরঙ্গের নাম দেন দা ব্রগলি বস্তু তরঙ্গ। কিভাবে নামকরণ করা হয়েছিল?
আমি আবার বলছিলাম কোন একটি বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে সেই বস্তুটা অবশ্যই কণা প্রকৃতি থাকে। বিজ্ঞানী তা ব্রগলি মনে করছেন যে সেই বস্তু গতিশীল অবস্থায় তার সাথে অবশ্যই একটি তরঙ্গ সংযুক্ত থাকে, সেই যে তরঙ্গটা সংযুক্ত থাকে সেই তরঙ্গকে তিনি নামকরণ করেছিলেন দা ব্রগলি বস্তু তরঙ্গ। দা ব্রগলি কি তরঙ্গ? বস্তু তরঙ্গ। তার মানে ব্রগলির মধ্যে আমরা বলতে পারি শক্তি এবং জড় পদার্থের মধ্যে কোনো পার্থক্য নেই। শক্তি এবং জড় পদার্থের মধ্যে কি নেই? কোনো পার্থক্য নেই। যেমন এদেরকে আমরা বলতে পারি একই মুদ্রা এ পিঠ বা ও পিঠ, অর্থাৎ শক্তি যদি এক পিঠ হয় জড় পদার্থ হবে অন্য পিঠ। অর্থাৎ জড় পদার্থের ঠিক দুইটি প্রকৃতি রয়েছে, যেমনি আলো দুইটি প্রকৃতি রয়েছে। আলোর প্রকৃতি দুটি ছিল, আলোর প্রকৃতি দুটি ছিল কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি। একইভাবে বস্তুর দুটি প্রকৃতি হচ্ছে তরঙ্গ প্রকৃতি এবং কণা প্রকৃতি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা তরঙ্গ কণা দ্বৈত তত্ত্বটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটা আমরা একটু দেখি, বা তরঙ্গ কণা দ্বৈত তত্ত্ব বিবৃতিটা আমরা একটু দেখি। দেখো, যেহেতু শক্তির দুইটি প্রকৃতি রয়েছে, শক্তির কয়টি প্রকৃতি রয়েছে? দুইটি প্রকৃতি রয়েছে। ঠিক তেমনি যেহেতু শক্তির দুইটি প্রকৃতি বিদ্যমান, আমরা এখানে বিদ্যমান লিখি, শক্তির দুইটি প্রকৃতি বিদ্যমান, এবং আমরা জানি প্রকৃতি কি করে? সাম্যতা পছন্দ করে, সাম্যতা বা সাম্য অবস্থান পছন্দ করে, সাম্যতা বা সাম্য অবস্থান পছন্দ করে। ঠিক আছে, সাম্য অবস্থান পছন্দ করে। যদি প্রকৃতি সাম্য অবস্থান পছন্দ করে সেই ক্ষেত্রে প্রত্যেক বস্তুর কি থাকবে? পছন্দ করে। ফলে প্রত্যেক বস্তুর ও দুইটি প্রকৃতি থাকবে। কয়টি প্রকৃতি থাকবে? দুইটি প্রকৃতি থাকবে। আবার বলতেছি, যেহেতু শক্তির দুইটি প্রকৃতি রয়েছে এবং আমরা জানি প্রকৃতি বা নেচার সাম্যতা বা সাম্য অবস্থান পছন্দ করে, ফলে প্রত্যেক বস্তুর দুইটি প্রকৃতি থাকবে। ফলে প্রত্যেক বস্তুর কি থাকবে? দুইটি প্রকৃতি থাকবে। এদের একটি কণা প্রকৃতি, আরেকটি হচ্ছে এবং অন্যটি হবে তরঙ্গ প্রকৃতি। অন্যটি কি প্রকৃতি? তরঙ্গ প্রকৃতি। আবার বলতেছি, যেহেতু শক্তির দুটি প্রকৃতি বিদ্যমান, সেহেতু প্রকৃতি বা নেচার সাম্যতা পছন্দ করে বা সাম্য অবস্থানে থাকতে পছন্দ করে, তাই প্রত্যেক বস্তুর দ্বৈত প্রকৃতি রয়েছে, এবং এই দ্বৈত প্রকৃতির একটি হচ্ছে কণা প্রকৃতি, আরেকটা হচ্ছে কি প্রকৃতি? তরঙ্গ প্রকৃতি। এবং এই তত্ত্বকে বলা হয় দা ব্রগলি তরঙ্গ কণা দ্বৈততা তত্ত্ব। এই তত্ত্বটাকে বলা হবে দা ব্রগলি তরঙ্গ কণা দ্বৈততা তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো, আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা প্রত্যেকে তোমাদের বলে আজকের ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসের লিঙ্কটা শেয়ার করলে তোমাদের সাথে যে সমস্ত বন্ধুরা তোমাদের সাথে সংযুক্ত আছে তারাও কিন্তু ক্লাসটা দেখার সুযোগ পাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যদি বুঝতে পারো তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে, আর বুঝতে না পারলে আমাকে জানাতে হবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের ক্লাসের বাকি অংশ শেষ করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি আলো বা বিকিরণের তরঙ্গ কণা দুই ধরনের প্রকৃতি বিদ্যমান। এটি হলো তরঙ্গ কণা দ্বৈততা। অর্থাৎ আলো বা বিকিরণের দুই ধরনের প্রকৃতি বিদ্যমান। একটা হচ্ছে কণা প্রকৃতি, আর একটা হচ্ছে তরঙ্গ প্রকৃতি। এই কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি, এই ঘটনাটাকে আমরা বলবো আলোর কি? তরঙ্গ কণা দ্বৈততা। আলোর তরঙ্গ কণা কি? দ্বৈততা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী,
আমরা দা ব্রগলি বস্তু তরঙ্গ নিয়ে একটু আলোচনা করব। আমরা তরঙ্গ কণা দ্বৈততা নিয়ে আলোচনা করলাম। আমরা তরঙ্গ কণা দ্বৈততার মধ্যে দেখলাম যে আলো যেরকম দুটি প্রকৃতিতে থাকতে পারে, বস্তুও দুটি প্রকৃতিতে থাকতে পারে। এই দুটি প্রকৃতির একটি প্রকৃতি হচ্ছে তরঙ্গ প্রকৃতি আর একটা কণা প্রকৃতি। এখন এই যে দা ব্রগলি বস্তু তরঙ্গ অর্থাৎ বস্তুর মধ্যে যে তরঙ্গ প্রকৃতি থাকে সেই তরঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করব। দা ব্রগলি বস্তুর তরঙ্গ, দা ব্রগলি বস্তু তরঙ্গ। ঠিক আছে, আমরা বস্তু তরঙ্গের জন্য যে একটা নীতি ছিল সেই নীতিটা তোমার সামনে আলোচনা করছি। এখন বস্তু তরঙ্গ কি জিনিস সেটা একটু দেখবো। দেখো প্রিয় শিক্ষার্থী, তরঙ্গের যেমন কণা প্রকৃতি বিদ্যমান, কণারও তরঙ্গ প্রকৃতি বিদ্যমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি প্রত্যেকটি তরঙ্গের সাথে, প্রত্যেকটি কণার সাথে একটি একটি তরঙ্গ সংযুক্ত থাকে। অর্থাৎ কোনো একটি বস্তু যদি চলমান অবস্থায় থাকে তার সাথে অবশ্যই একটি তরঙ্গ সংযুক্ত থাকবে। তার মানে কোনো তরঙ্গ যদি কণা প্রকৃতিতে থাকতে পারে তাহলে ওই কণাও কি থাকবে, তরঙ্গ প্রকৃতিতে বিদ্যমান থাকবে। আমরা এই কণা প্রকৃতি বা তরঙ্গ প্রকৃতি নিয়ে আলোচনা করব। এই কণা প্রকৃতি বা কি নিয়ে আলোচনা করব, তরঙ্গ প্রকৃতি নিয়ে আলোচনা করব। 1926 সালে লুইস দা ব্রগলি প্রমাণ করছিলেন যে 1926 সালে লুইস দা ব্রগলি প্রমাণ করছিলেন যে বিকিরণের ন্যায় পদার্থের কি রয়েছে, দ্বৈত প্রকৃতি রয়েছে। আমরা ইতিপূর্বে যেটা কি করছি, আলোচনা করছি উপযুক্ত শর্তে পদার্থ কণা বা তরঙ্গের নিয়ে কি করতে পারে, আচরণ করতে পারে। প্রত্যেকটি চলমান কণার সাথে একটি করে কি থাকে, তরঙ্গ যুক্ত থাকে। আমরা সেটা আগে আলোচনা করছি। এবং যে তরঙ্গটি যুক্ত থাকে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে, যে তরঙ্গটি যুক্ত থাকে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় দা ব্রগলি তরঙ্গ। মানে আমরা বলতেছি প্রত্যেকটি চলমান তরঙ্গের সাথে, হ্যালো, তুমি দেখতেছো আমি অনলাইন ক্লাস করতেছি, যে তুমি বারবার কল দিচ্ছ কেন? তুমি আমার শোনো না? প্রত্যেকটি চলমান তরঙ্গের সাথে, প্রত্যেকটি চলমান বস্তুর সাথে একটি করে তরঙ্গ সংযুক্ত থাকে। একটি করে কি সংযুক্ত থাকে, তরঙ্গ সংযুক্ত থাকে। প্রত্যেকটি চলমান বস্তুর সাথে একটি করে সংযুক্ত থাকে, তরঙ্গ সংযুক্ত থাকে। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে লুইস দা বা আমি এখন লুইস দা না লিখি, দা ব্রগলি লিখি। দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তার মানে আমরা দেখতেছি যে প্রত্যেকটি চলমান বস্তুর সাথে একটি করে তরঙ্গ সংযুক্ত থাকে এবং ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বিজ্ঞানী লুইস দা ব্রগলির নাম অনুসারে দা ব্রগলি বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এই বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করার চেষ্টা করব। তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটা আমরা তোমাদের সামনে বের করে তাহলে দেখো, দা ব্রগলি বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের, দা ব্রগলি বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ প্রতিপাদন। এই সমীকরণটা আমরা কি করব, প্রতিপাদন করব। অর্থাৎ কোন একটি বস্তু যদি গতিশীল থাকে সেই বস্তুর সাথে আমরা বলছিলাম যে একটি তরঙ্গ সংযুক্ত থাকে এবং এই তরঙ্গের একটি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা একটা সমীকরণ পাবো। সেই সমীকরণটা আমি তোমাদের সামনে এখন কি করব, প্রতিপাদন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সংযুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসের লিংকটা তোমাদের এফবি ওয়ালে শেয়ার করো, কারণ এফবি ওয়ালে শেয়ার করলে তখন অন্যরা সেই ক্লাসটা দেখার সুযোগ পাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্লাঙ্ক বা আইনস্টাইন, বিজ্ঞানী প্লাঙ্ক বা আইনস্টাইন তাদের মতামত অনুযায়ী বা তাদের মতাদর্শ অনুযায়ী বা তাদের তত্ত্ব অনুযায়ী তারা কি তত্ত্ব দিয়েছিল, আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বিশেষ আপেক্ষিকতার নীতি বা সাধারণ আপেক্ষিকতার নীতি দিয়েছিলেন এবং কোয়ান্টাম মেকানিক্স তত্ত্বটি বা কোয়ান্টাম মেকানিক্সের শুভ সূচনা করছিলেন বিজ্ঞানী প্লাঙ্ক। এই প্লাঙ্ক বা আইনস্টাইনের ধারণা অনুযায়ী
ধারণা অনুযায়ী শক্তি প্লাঙ্ক বা আইনস্টাইনের ধারণা অনুযায়ী ফোটনের শক্তি কার শক্তি? ফোটনের শক্তি ফোটন। কারণ আলোক রশ্মি নির্গত হলো, আলোক রশ্মি আপতিত হলে সেখান থেকে কোনো ধাতব পদার্থ আলোক রশ্মি আপতিত হলে সেখান থেকে কি নির্গত হবে? ফোটন নির্গত হবে। তাহলে ফোটনের শক্তি ই এবং কম্পাঙ্ক ফোটনের কম্পাঙ্ক যদি নিউ হয়, দেখো আমরা জানি যে কোনো বস্তু যখন গতিশীল হয় সেই ক্ষেত্রে বস্তুটি যদি কম্পিত হয় তার কম্পাঙ্ককে আমরা f বা n দ্বারা প্রকাশ করি। f বা কি দ্বারা প্রকাশ করি? স্মল f বা n দ্বারা প্রকাশ করি। কিন্তু আলোর কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী আইনস্টাইন বা প্লাঙ্ক তাদের ধারণা অনুযায়ী বা তাদের মতামত অনুযায়ী বা তাদের মত অনুযায়ী ফোটনের শক্তি যদি ই হয় এবং ওই ফোটনের কম্পাঙ্ক যদি নিউ হয় তবে তাদের মধ্যকার সম্পর্ক হবে, তবে তাদের মধ্যকার সম্পর্ক হবে। সম্পর্ক মানে কি? তাদের মধ্যে এই শক্তি এবং কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক হবে E সমান h নিউ। E সমান কি? h নিউ। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। h হচ্ছে কিসের ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক। এটা তোমরা অবশ্যই জানো। এবং তোমরা আরো জানো যে কণা বৈশিষ্ট্য এর জন্য ফোটনের শক্তিকে কণা বৈশিষ্ট্যের জন্য ফোটনের শক্তিকে আপেক্ষিকতার নীতি অনুসারে লিখতে পারি। আপেক্ষিকতার নীতি অনুসারে লেখা যায় কণা বৈশিষ্ট্যের জন্য ফোটনের শক্তিকে আপেক্ষিকতার নীতি অনুসারে লেখা যায়। কি লেখা যায়? দেখো E সমান রুট phi স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। phi স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। মূলত আমরা এখানে এইভাবে বলতে পারি ভরবেগ এবং ফোটনের শক্তির মধ্যকার সম্পর্ক হলো, ফোটনের শক্তি এবং ভরবেগের মধ্যকার সম্পর্ক হলো E সমান রুট phi স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। এখানে c হচ্ছে আলোর বেগ, phi হচ্ছে ফোটনের ভরবেগ, m নট হচ্ছে ফোটনের নিঃসর্গ এবং E হচ্ছে ফোটনের শক্তি। আমি এটাকে 2 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? ফোটনের 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো ফোটনের নিঃসর্গ যদি শূন্য হয়, ফোটনের নিঃসর্গ যদি কি হয়? শূন্য হয়। ফোটনের নিঃসর্গ যদি শূন্য হয় তাহলে আমি 2 নং সমীকরণ থেকে কি লিখতে পারি? দেখো E সমান রুট phi স্কয়ার c স্কয়ার প্লাস 0 ইনটু 0 হোল স্কয়ার c টু দি পাওয়ার 4। এবার লিখতে পারি কিনা দেখো তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E সমান রুট phi স্কয়ার c স্কয়ার, E সমান রুট phi স্কয়ার কি স্কয়ার লিখতে পারবো? c স্কয়ার লিখতে পারবো। এখন আমি যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব ক্যালকুলেশন করলে আমরা কি পাবো। দেখো ক্যালকুলেশন করলে আমরা পাবো E সমান PC। E সমান কত? PC। এটাকে 3 নং সমীকরণ দিলাম। আমি এখানে সমীকরণ করে লিখে রাখতেছি। E সমান ছিল h নিউ, এটা 1 নং সমীকরণ ছিল। আবার E সমান পাইছি রুট p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4, এটাকে 2 নং সমীকরণ দিয়েছিলাম। এবং আমি আরেকটা E সমান পাইছি PC, এটাকে আমি 3 নং সমীকরণ দিয়েছিলাম। তার মানে আমি E সমান একটা পেয়েছি যেটা কম্পাঙ্ক শক্তির সম্পর্ক। এই কম্পাঙ্ক শক্তির সম্পর্ক ছিল E সমান h নিউ। আরেকটা সমীকরণ পাইছি ভরবেগ শক্তির সম্পর্ক। সেই ভরবেগ শক্তির সম্পর্ক E সমান পাইছি রুট p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। এবং সেই 2 নং সমীকরণ থেকে আমি আরেকটা সমীকরণ পাইছি যদি নিঃসর্গ শূন্য হয় E সমান PC। E সমান কত? PC। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই E সমান PC এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা এখন এখানে 1 নং সমীকরণটা ব্যবহার করব h নিউ ইকুয়াল PC। h নিউ ইকুয়াল কি? PC। কত নম্বর সমীকরণ ব্যবহার করছি? 1 নং সমীকরণ ব্যবহার করছি। এখানে 1 নং হতে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার দরকার ল্যামডা এর মান। আমার দরকার কার মান? ল্যামডা এর মান, বা আমি phi এর মান লিখি। phi সমান h নিউ বাই c। phi সমান h নিউ বাই c কিনা দেখো, এই phi সমান c দিয়ে ভাগ করছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা কি জানি? দেখো আমরা জানি এই c সমান আমরা জানি নিউ ল্যামডা। c সমান কি? ল্যামডা
নিউ ল্যামডা, বা আমরা এখানে লিখতে পারি b সমান f, b সমান f ল্যামডা, b সমান কি ল্যামডা f ল্যামডা। b মানে ছিল শব্দের বেগ বা যে কোনো বস্তুর বেগ, b সমান ছিল কিসের বেগ, শব্দের বেগ বা যে কোনো বস্তুর বেগ, f সমান ছিল ওই বস্তুটার কম্পাঙ্ক এবং ল্যামডা ছিল ওই বস্তুটার তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এখানে আমি b সমান f ল্যামডা লিখতে পারি। একইভাবে আলোর বেগ যদি c হয়, আলোর কম্পাঙ্ক যদি নিউ হয়, আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে আমরা লিখতে পারি c সমান নিউ ল্যামডা, বা এখান থেকে আমি লিখতে পারি ল্যামডা সমান c বাই নিউ। ল্যামডা সমান কত, c বাই নিউ। ল্যামডা সমান কি লিখতে পারি, c বাই নিউ লিখতে পারি, ঠিক আছে, c বাই নিউ লিখতে পারি। এখন আমি এটা একটু ব্যস্তকরণ করব। যদি ব্যস্তকরণ করি তাহলে আমরা এখানে পাবো কি, দেখো 1 বাই ল্যামডা সমান নিউ বাই c। 1 বাই ল্যামডা সমান কি, নিউ বাই c। আমি সেই মানটা এখানে বসাবো। এখানে যদি বসাই তাহলে এখানে h দেখে দিলাম, নিউ বাই c সমান 1 বাই ল্যামডা, বা p সমান h বাই ল্যামডা। p সমান কি বাই ল্যামডা, h বাই ল্যামডা। বা আমি এখান থেকে এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি। দেখো এখানে যদি আমি একটু একান্তরকরণ করি তাহলে আমরা ল্যামডা সমান পাবো h বাই p, h বাই p। এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম। ঠিক, আমি কয় নং সমীকরণ দিলাম, 4 নং সমীকরণ। এই 4 নং সমীকরণের মধ্যে একটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, এটা হচ্ছে ভরবেগ। এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, এটা হচ্ছে কি ভরবেগ। তাহলে এই 4 নং সমীকরণটা হচ্ছে তরঙ্গ এবং কণার মধ্যে সম্পর্ক। কণা মানে হচ্ছে ভরবেগ, কণা মানে কি ভরবেগ। কণার ভর এবং বেগ থাকবে। গতিশীল অবস্থায় কণার ভর এবং কি থাকবে, বেগ থাকবে। তার মানে কোনো একটি চলমান বস্তু, সেই বস্তু যদি কোনো একটি বস্তু যদি চলমান থাকে, সেই বস্তুর সাথে একটি কি সংযুক্ত থাকবে, তরঙ্গ সংযুক্ত থাকবে, তরঙ্গ সংযুক্ত থাকবে। সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এবং সেই কণাটির ভরবেগ হচ্ছে p। সুতরাং ল্যামডা সমান h বাই p। ল্যামডা সমান কি বাই p, h বাই p। বুঝতে পারছো? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী লুইস দা ব্রগলি বলছিলেন যে প্রতিটি গতীয় কণার সাথে, প্রতিটি গতীয় কণিকার সাথে তরঙ্গধর্ম যুক্ত থাকে। কি যুক্ত থাকে, তরঙ্গধর্ম যুক্ত থাকে। তিনি আরো বলেছিলেন কণার বেগ গুচ্ছ বেগের সমান। কণার বেগ কিসের সমান, গুচ্ছ বেগের সমান। কণার বেগ গুচ্ছ বেগের সমান। এখন কণার বেগ আর গুচ্ছ বেগ কি জিনিস দেখবো। এখন আমি এটা একটু লিখে রাখি, ল্যামডা সমান h বাই p, সমীকরণ 4। কণার বেগ মানে হচ্ছে কোনো একটি বস্তু, কোনো একটি কণা যে বেগে গতিশীল হচ্ছে সেই বেগটাকে আমরা বলবো কণার বেগ। কিন্তু গুচ্ছ বেগ কি জিনিস, অনেকগুলি কণা যদি একসাথে গতিশীল হয়, অনেকগুলি কণা যদি কিভাবে গতিশীল হয়, একসাথে গতিশীল হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই পরিবর্তনশীল কণাগুলির অনেকগুলি তরঙ্গ একটার উপর একটা উপরিপাতিত হয়ে, অনেকগুলি তরঙ্গ একটার উপর একটা উপরিপাতিত হয়ে, আবার বলতেছি অনেকগুলি বস্তু যদি একসাথে সাথে গতিশীল হয় এবং প্রত্যেকটি বস্তু যদি এক একটি তরঙ্গ উৎপন্ন করে এবং প্রত্যেকটি তরঙ্গ যদি একটির উপর আরেকটি উপরিপাতিত হয়, তবে তাদের উপরিপাতনের কারণে নতুন একটি লব্ধি তরঙ্গ তৈরি হয়। নতুন একটি কি তরঙ্গ তৈরি হয়, এই লব্ধি তরঙ্গটাকে বলা হবে ওই লব্ধি তরঙ্গের বেগকে বলা হবে গুচ্ছ বেগ। ওই লব্ধি তরঙ্গের বেগকে আমরা কি বলবো, গুচ্ছ বেগ বলবো। আমি আবার বলতেছি, যদি পরিবর্তনশীল একাধিক তরঙ্গ, পরিবর্তনশীল একাধিক সাইনধর্মী বিশিষ্ট তরঙ্গ, আমি সাইনধর্মী কেন বললাম, কারণ প্রত্যেকটি তরঙ্গের মধ্যে দুইটি তরঙ্গ বিদ্যমান থাকে। একটি হয় সাইনধর্মী তরঙ্গ অথবা কসধর্মী তরঙ্গ। অর্থাৎ প্রত্যেকটি তরঙ্গ হয় সাইন সদৃশ নতুবা কস সদৃশ। এই দুটি তরঙ্গ যদি এরকম মানে সাইন তরঙ্গ সদৃশ বা কস তরঙ্গ সদৃশ অনেকগুলি তরঙ্গ যদি একই সাথে গতিশীল হয়, একই সাথে গতিশীল হয়ে একটার উপর একটি উপরিপাতিত হয়, তখন এদের উপরিপাতনের কারণে নতুন একটি লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়। এই নতুন লব্ধি তরঙ্গটাকে আমরা, লব্ধি তরঙ্গের বেগকে আমরা বলবো গুচ্ছ বেগ। গুচ্ছ বেগকে ভিজি দ্বারা প্রকাশ করা হয়। গুচ্ছ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভিজি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, গুচ্ছ বেগকে ভিজি দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী লুইস দা ব্রগলি বলছিলেন যে, কি বলছিলেন, কণার বেগ গুচ্ছ বেগের সমান হবে। কণার বেগ গুচ্ছ বেগের সমান হবে, ঠিক আছে। কণার বেগ যদি গুচ্ছ বেগের সমান হয়, সেই ক্ষেত্রে আমরা গুচ্ছ বেগ ভিজি সমান লিখতে পারি। কেন লিখতে পারি, গুচ্ছ বেগ ভিজি সমান লিখতে পারি dw/dk। এখানে dw/dk, w বা ওমেগা, যদি আমি ওমেগা লিখি, এটাকে ওমেগা এবং ঠিক k হচ্ছে তরঙ্গ সংখ্যা, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এবং k হচ্ছে তরঙ্গ সংখ্যা। তার মানে vg সমান dω/dk, dω/dk। এটাকে আমি 5 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম,
5 নম্বর সমীকরণ দিলাম এবং কণার বেগ যদি vp হয়, কণার বেগ যদি কি হয় vp হয়, তাহলে আমরা vp সমান লিখতে পারি de by dk। de by কি লিখব de by dv লিখব de by dv। কেন আমরা de by dv লিখলাম? কারণ ভরবেগের সাপেক্ষে শক্তির পরিবর্তন, ভরবেগের সাপেক্ষে কিসের পরিবর্তন? শক্তির পরিবর্তন। এটাকে আমি 6 নং সমীকরণ লিখলাম। এটাকে কয় নং সমীকরণ লিখলাম? 6 নং সমীকরণ। তাহলে আমরা দেখতেছি যে অনেকগুলো তরঙ্গ যদি একসাথে গতিশীল হয় তবে তাদের উপরিপাতনের কারণে নতুন একটি লব্ধি তরঙ্গ তৈরি হয়। ওই লব্ধি তরঙ্গের বেগ যদি vg হয়, অর্থাৎ ওই লব্ধি তরঙ্গের বেগকে যদি গুচ্ছবেগ ধরি, তাহলে গুচ্ছবেগ vg সমান d dk অফ ওমেগা এবং কণাটির বেগ vp হলে vp সমান d dv অফ e, d dv অফ কি e। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি কি লিখতে পারি? দেখো আমরা আগে লিখছিলাম e সমান h নিউ। e সমান কি নিউ? h নিউ। এটা কিসের শক্তি? কণার শক্তি। এটা কিসের শক্তি? কণার শক্তি। আমরা এখন এটাকে আমি আবার কত নং সমীকরণ দিলাম? 7 নং সমীকরণ দিলাম। প্রয়োজনের সাপেক্ষে সমীকরণটা দিয়ে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটু ক্যালকুলেশন করব। আমি একদম 5 নং সমীকরণ থেকে আমরা কি লিখব? দেখো vg সমান b। এই ওমেগা সমান আমরা এভাবে লিখতে পারি কি? দেখো 25 নিউ। আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান জানি যে 2πn। ওমেগা সমান 2πn। n ছিল কম্পাঙ্ক, n ছিল কি? কম্পাঙ্ক। তাহলে এখানে ওমেগা সমান 2πn হলে এখানে আলোর কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে ওমেগা সমান কি হবে? 2π নিউ হবে। 2π নিউ লিখলাম। এবং আমার k ছিল কি? k এর মান হচ্ছে k সমান হচ্ছে 2π বাই ল্যামডা। k সমান কি? 2π বাই ল্যামডা। আমরা পরবর্তীতে যখন অন্য টপিকগুলো আলোচনা করব সেই ক্ষেত্রে k এর মানটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। k সমান 2π বাই ল্যামডা। এখন আমি 2π বাই ল্যামডা দিয়ে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? দেখো আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি, দেখো এখানে 2π ধ্রুব রাশি, 2π ধ্রুব রাশি এখানে বের করে দেব। bg সমান 2π d নিউ বাই 2π d 1 বাই ল্যামডা। d 1 বাই কি? ল্যামডা। যদি আমি এভাবে কি করে দিই, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন 2π কাটাকাটি গেল, বা vg সমান আমরা এখানে লিখতে পারি dh নিউ বাই dh বাই k। dh নিউ বাই dh বাই ল্যামডা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি h সূত্র থেকে আনলেন, আমি উপরে নিচে অর্থাৎ লব এবং হরকে h দ্বারা গুণ করছি। h দ্বারা গুণ করলে কি এরকম হয়ে যাবে? h d নিউ h d 1 বাই ল্যামডা। ঠিক আছে, আমি এই h টা ধ্রুব রাশি এটাকে নিউ এর সাথে সংযুক্ত করে দিলাম, এই h টাকে 1 বাই ল্যামডার সাথে সংযুক্ত করে দিলাম। তাহলে bc সমান হবে dh নিউ বাই dh বাই ল্যামডা, dh বাই ল্যামডা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? লিখতে পারি দেখো, আমরা h নিউ কে vg সমান de। আমরা জানি যে e সমান h নিউ, জানি কিনা দেখো তো। এবং আমরা dh বাই ল্যামডা সমান জানি যে h বাই ল্যামডা সমান জানি যে p। h বাই ল্যামডা সমান যদি p হয় তাহলে এখানে লিখব আমরা dv বা vg সমান vp। vg সমান কি? vp। অর্থাৎ গুচ্ছবেগ কণার বেগের সমান হয়ে গেছে। গুচ্ছবেগ কিসের বেগের সমান হয়ে গেছে? কণার বেগের সমান হয়ে গেছে। অর্থাৎ তরঙ্গ প্যাকেট চিরায়তা কণার মতো স্থানান্তরিত হয়। তরঙ্গ প্যাকেট কার মতো স্থানান্তরিত হয়? চিরায়তা কণার মতো স্থানান্তরিত হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখতে পারি? আমরা জানি আমরা কি লিখতে পারি? দেখো এটা আমাদের কাজে আসছে। এটাকে আমি 7 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 7 নং সমীকরণ দিলাম। এখন আমরা জানি এই e সমান h নিউ। e সমান কি নিউ জানি? h নিউ জানি। আমরা সাথে এটাও জানি যে e সমান রুট p স্কয়ার c স্কয়ার প্লাস m নট c টু দি পাওয়ার 4, m নট কি টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4। এবং এটাও জানি যে আমরা e সমান mc স্কয়ার, e সমান কি স্কয়ার? mc স্কয়ার। অর্থাৎ e সমান h নিউ, আপেক্ষিকতার নীতি অনুসারে e সমান h নিউ বা e সমান mc স্কয়ার, বা বল শক্তি সম্পর্ক অনুসারে e সমান রুট p স্কয়ার c স্কয়ার প্লাস
m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 এছাড়াও এটা ছাড়াও আরেকটা সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা হচ্ছে a স্কয়ার ওমেগা a স্কয়ার কি ওমেগা কেন আমি a স্কয়ার ওমেগা লিখলাম a স্কয়ার কিন্তু প্লাঙ্কের এই সব প্লাঙ্কের ধ্রুবক a স্কয়ার ও প্লাঙ্কের ধ্রুবক এই সব প্লাঙ্কের ধ্রুবক a স্কয়ার ও কিসের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক হ্যাঁ একটু দেখবা a স্কয়ার সমান হচ্ছে h বাই 2 পাই a স্কয়ার মানে হচ্ছে h বাই কি বাই 2 পাই এখন আমাকে বলছে যে a স্কয়ার ওমেগা তার মানে 2 পাই a স্কয়ার ওমেগা মানে হচ্ছে যে 2 পাই ইনটু সরি h বাই 2 পাই ইনটু 2 পাই নিউ কেন 2 পাই নিউ লিখলাম কারণ ওমেগা সমান আমরা জানি 2 পাই নিউ ওমেগা সমান আমরা কি জানি 2 পাই নিউ জানি লেখা বুঝা না গেলে আমাকে অবশ্যই জানাবা প্রিয় শিক্ষার্থী আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য a স্কয়ার ওমেগা সমান a স্কয়ার সমান আমরা পাইছি h বাই 2 পাই ইনটু ওমেগা সমান পাইছি 2 পাই নিউ ওমেগা সমান কি পাইছি 2 পাই নিউ এখানে 2 পাই যদি কাটাকাটি যায় তাহলে আমরা পাবো h নিউ আমরা কি পাবো h নিউ পাবো তাহলে আমি e সমান যদি h নিউ লিখতে পারি e সমান অবশ্যই h স্কয়ার ওমেগা লিখতে পারবো e সমান h নিউ লিখতে পারলে অবশ্যই e সমান কি লিখতে পারবো h স্কয়ার ওমেগা লিখতে পারবো এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এই সমীকরণগুলো থেকে শুধুমাত্র এভাবেই লিখব h স্কয়ার ওমেগা সমান রুট p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 অর্থাৎ কিছুক্ষণের জন্য আমি এই ক্যালকুলেশনটা কি করলাম ধরে নিলাম এখন আমি এটাকে তরঙ্গ সংখ্যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে তরঙ্গ সংখ্যার সাপেক্ষে ddk of a স্কয়ার ওমেগা ইকুয়াল ddk of p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ আমি রুটকে কি দিয়ে লিখতে পারি হাফ দিয়ে লিখতে পারি রুটকে কি দিয়ে লিখতে পারি হাফ দিয়ে লিখতে পারি এখন দেখো প্রিয় শিক্ষার্থী a স্কয়ার যেহেতু ধ্রুব রাশি আমি a স্কয়ার কে বের করে দিলাম ddk of ওমেগা ইকুয়াল এখান থেকে এটাকে যদি আমি টোটালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে পাবো হাফ p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 আমাদের ডিফারেন্সিয়েটের সূত্র হচ্ছে ddx of x to the power n সমান n into x to the power n minus 1 n into x to the power কি minus 1 n minus 1 এখানে দেখো প্রিয় শিক্ষার্থী যেহেতু এখানে x নয় শুধু এটা অনেক বড় একটা রাশি সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে আবার ডিফারেন্সিয়েট করলে আমি সেপারেট করে ডিফারেন্সিয়েট করতেছি ddk of p স্কয়ার c স্কয়ার প্লাস ddk of m not square c to the power 4 m not square কি to the power 4 c to the power 4 এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখতে পারি একদম ইজি একটা হিসাব খুব সহজ হিসাব তোমরা একটু মনোযোগ দিলে এটা সহজেই বুঝতে পারবে এখন আমি এখান থেকে এখানে a স্কয়ার লিখে রাখলাম এখানে ছিল d ওমেগা d কে এখানে কি আছে দেখো হাফ এখানে এটা হাফ থেকে মাইনাস 1 থেকে মাইনাস হাফ হবে তার মানে p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস হাফ এখানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দেখো প্রিয় শিক্ষার্থী c স্কয়ার যোগ রাশি বের হয়ে যাবে p স্কয়ার কে ক্যালকুলেশন করলে 2p dp dk 2p dp dk 2p dp কি হবে 2p dp dk কারণ p হচ্ছে চলমান রাশি বা পরিবর্তনশীল রাশি এখানে m নট বা c স্কয়ার ধ্রুব রাশি বিধি এদের ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে এদের ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে এখন দেখো প্রিয় শিক্ষার্থী এই 2 কাটাকাটি দিলাম 2 যদি কাটাকাটি দিই তাহলে বাকি থেকে কি দেখো তো আমাদের 2 কাটাকাটি গেলে তাহলে এখানে যদি আমরা 2 কাটাকাটি দিই দেখো বা a স্কয়ার d ওমেগা dk সমান এখানে 2 চলে গেছে উপরে থাকবে p c স্কয়ার তাহলে এখানে নিচে আমরা এটাকে এভাবে লিখতে পারি p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 এখানে লিখব dp dk কি লিখব ddk of p এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে এটাকে a স্কয়ার d ওমেগা dk লিখলাম সমান এটা p স্কয়ার c স্কয়ার লিখে দিলাম এবং এখান থেকে এটা থেকে আমরা m c স্কয়ার পাবো কারণ আমরা কিছুক্ষণ আগে যে লম্বা একটা সমীকরণ লিখছিলাম e সমান h নিউ ইকুয়াল স্কয়ার রুট অফ p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 ইকুয়াল m c স্কয়ার ইকুয়াল h স্কয়ার
ওমেগা। এ স্কয়ার কি ওমেগা। আমরা এরকম একটা লম্বা সমীকরণ পেয়েছিলাম, সেখান থেকে আমি এটার পরিবর্তে m c স্কয়ার বসাবো, বাকি থাকবে dp dk dp dk। এখানে c স্কয়ার কাটাকাটি যাচ্ছে, c স্কয়ার কি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে। যদি c স্কয়ার চলে যায় তাহলে এখানে থাকবে a স্কয়ার d ওমেগা dk সমান phi বাই m dv dk। phi বাই m কি dv dk। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, dw dk কে একটু ক্যালকুলেশন করব। dw dk কে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখো। দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো এখানে a স্কয়ার d, এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো, মনে করি d ওমেগা সমান 2 পাই নিউ এবং d কে সমান হবে এই d কে সমান কি হবে 2 পাই বাই ল্যামডা। এখানে আমি লিখে দিচ্ছি d ওমেগা সমান 2 পাই নিউ এবং d কে সমান 2 পাই বাই ল্যামডা। এবং আমি এখান থেকে লিখতে পারি phi বাই m সমান b। কেমনে phi বাই m সমান b? দেখো phi সমান mb, এটা তো তোমরা জানো phi সমান mb। তাহলে এখানে আমি লিখতে পারি phi dv dk। phi dv এটা সমান v, এটা সমান v dv dk। এখানে কি ক্যালকুলেশন কি হয় দেখি। a স্কয়ার এখানে 2 পাই নিউ ইনটু ল্যামডা বাই 2 পাই। এই 2 পাই চলে যাবে, 2 পাই কি হয়ে যাবে চলে যাবে। যদি 2 পাই চলে যায় বাকি থাকবে a স্কয়ার নিউ ল্যামডা। a স্কয়ার কি a স্কয়ার নিউ ল্যামডা। এখন এখান থেকে কি পাই দেখো v dv dk। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a স্কয়ার নিউ ল্যামডা ইকুয়াল v dv dk। v dv a স্কয়ার নিউ ল্যামডা v dv dk। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই নিউ ল্যামডা সমান যদি v লিখি, নিউ ল্যামডা সমান যদি আলোর বেগ v লিখি, নিউ ল্যামডা সমান আলোর বেগ কি লিখি v লিখি, তাহলে এখানে a স্কয়ার v সমান v dv dk পাবো। v dv dk পাবো। v কাটাকাটি যাবে, v কাটাকাটি গেলে বাকি থাকবে a স্কয়ার dk সমান dv। a স্কয়ার dk সমান কি পাবো dp পাবো। a স্কয়ার dk সমান আমরা কি পাইলাম dv পাইলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখন একটু সমাকলন করব। এখানে যদি আমি সমাকলন করি তাহলে আমরা কি পাবো দেখো। সমাকলন করলে বা a স্কয়ার dk ইকুয়াল ইন্টিগ্রেশন dv। a স্কয়ার ইন্টিগ্রেশন dk ইকুয়াল ইন্টিগ্রেশন dv। আমরা জানি যে ইন্টিগ্রেশন dx ইকুয়াল x। ইন্টিগ্রেশন dx ইকুয়াল কি x। ইন্টিগ্রেশন dx ইকুয়াল যদি x হয় a স্কয়ার ইন্টিগ্রেশন dk সমান k হবে। এখানে ইন্টিগ্রেশন dv সমান phi হবে। ইন্টিগ্রেশন dv সমান কি হবে phi হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি টোটালি p সমান a স্কয়ার k, বা এখানে আমরা যদি মানটা বসাই p সমান a স্কয়ার সমান আমরা পেয়েছিলাম কি a স্কয়ার সমান পেয়েছিলাম h বাই 2 পাই ইনটু k সমান আমরা পেয়েছিলাম 2 পাই বাই ল্যামডা। 2 পাই চলে গেছে, বা phi সমান h বাই ল্যামডা। দেখো কি শিক্ষার্থী, আমরা যে আগে এটা ভর বা কণা তরঙ্গের মধ্যে যে ভরবেগের মধ্যে ভরবেগের মধ্যে যে একটি সম্পর্ক পেয়েছিলাম, আমি এখন কিন্তু সেই সম্পর্কটা পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর যদি একটি কণা ধর্ম থাকে, অবশ্যই বস্তুটির একটি কি ধর্ম থাকবে তরঙ্গ ধর্ম থাকবে। প্রত্যেকটা বস্তুর একটি যদি কণা ধর্ম থাকে, অবশ্যই ওই বস্তুটির একটি কি ধর্ম থাকবে তরঙ্গ ধর্ম থাকবে। প্রিয় শিক্ষার্থী, অনেক গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, আমি চেষ্টা করছি সহজভাবে বুঝিয়ে বলার জন্য। আমার ইচ্ছে ছিল আজকে গুচ্ছবেগ বা দশাবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে পারলাম না। আমরা আগামী ক্লাসে গুচ্ছবেগ, দশাবেগ এবং তাদের মধ্যেকার সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।